ম্যাডাম, এটা তো সম্পূর্ণ উন্মাদতা। আপনি সেই দারোগাকে চেনেন না যে সে কতটা দুষ্ট প্রকৃতির। সে তো অত্যন্ত নীচ স্বভাবের মানুষ। সে আপনার প্রতি আক্রমণও করতে পারে। তুমি চিন্তা করো না হরিপ্রসাদ, আমি তো সেটাই পরীক্ষা করতে যাচ্ছি। একটু দেখি তো আমি সে কতটা নীচ। অটোচালক থেকে দুষ্টিত বোঝানোর মানুষ আজ সিগন্যাল ভাঙা সেই অটোচালক। উর্দিপরা যে নোটের দাস হয়ে যায় সেই লোক, তার থেকে বড় কোনো ব্যবস্থার কোনো দুর্নাম হয় না। লাঠি হাতে রাখে কিন্তু ন্যায় নেই মনে। এমন সৈনিক থেকে তো চোরও সৎপ্রমাণিত হয়। উর্দি পড়ল কিন্তু বিশ্বাস ভুলে গেল। এখন এ সৈনিক নয়, রেট তালিকার মালিক গুন্ডা হয়ে উঠেছে। আসছি তোমার উর্দি খুলে নেওয়ার জন্য, এক অটো চালিকা হয়ে। ওরে প্রিয়তমা, কোথায় যাচ্ছ এই তীব্রগতির যান নিয়ে? একটু আমাদের সঙ্গেও তো মিলে যাও। অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। ভাষা সংযত করে কথা বলো দারোগা, না হলে তোমার জিহ্বা টেনে বের করে নেব। তোমাকে জানা নেই আমি কে? এক অটোচালিকা হয়ে আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলছো? বিক্রম রাঠরের সঙ্গে তোর এতটা সাহস? হাবালদার, তুলে নাও গাড়িতে এই নীচ স্ত্রীলোককে। আজ দেখাই আমি কি ধরনের। সকালের ঠিক ৫টা বাজেছিল। শহর এখনও সম্পূর্ণভাবে জেগে ওঠেনি, শুধু ধীরে ধীরে চোখ মেলছে। কোথাও দূরে কোনো মন্দির থেকে আরতির হালকা শব্দ ভেসে আসছে, আর রাস্তায় দুধের যান চলতে শুরু করেছে। ক্যান্টনমেন্ট এরিয়ার সরকারি বাংলোয় এসপি প্রিয়া সিং তার ড্রেসিং টেবিলের সামনে বসেছিলেন। প্রতিদিনের মতো আজও সকাল ছিল, কিন্তু আজ কিছু ভিন্ন ছিল। আজ তিনি তার কড়া চকচকে খাঁকি উর্দি বের করেননি। টেবিলে পড়েছিল একটা পুরনো লাল রঙের সালোয়ার কামিজ, সাথে একটা ঘিসাপিটা দুপাট্টা আর প্লাস্টিকের সস্তা চপ্পল। প্রিয়া আয়নায় নিজেকে দেখলেন। চোখগুলো সেই ছিল, তীক্ষ্ণ আর গভীর, যাতে বড় বড় অপরাধীরাও দৃষ্টি মেলাতে পারে না। চুলে সস্তা চামেলির তেল লাগালেন, আর সেগুলোকে কোষে বেঁধে নিলেন। পিছনে তার বিশ্বস্ত হাওয়ালদার হরিপ্রসাদ দাঁড়িয়েছিল। সে তার টুপি বারবার হাতে ঘোরাচ্ছিল। স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে ঘাবড়ে গেছে। ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, কি এসব জরুরি? আপনি শুধু আদেশ দিন, সেই খারাপ সব পুলিশকর্মীদের লাইনে হাজির করে দেব। আপনি নিজে কেন যাচ্ছেন? প্রিয়া ঘুরলেন। এখন তার মুখে এসপিওয়ালি কড়াকড়ি নেই, বরং একটা অদ্ভুত শান্তি ছিল। তিনি তার কবজি থেকে দামি ঘড়ি খুলে টেবিলে রাখলেন। ধীরে বললেন, হরিপ্রসাদ, ময়লা সাফ করতে হলে নিজেকে কাদায় নামতে হয়। যদি আমি উর্দিতে সেখানে গেলাম তো সবকিছু ঠিক দেখাবে, সবাই সংশোধিত হয়ে যাবে। কিন্তু শুধু 10 মিনিটের জন্য আমাকে এটা দেখতে হবে যে উর্দি ছাড়া একটা সাধারণ মানুষের সাথে কি ঘটে। তিনি সস্তা চপ্পল পরে নিলেন। পায়ে অদ্ভুত লাগল। অভ্যস্ত ভারী পুলিশ বুটের ছিল। তারপর একটা পুরনো নোংরা ঝোলা কাঁধে তুলে নিলেন। প্রিয়া বললেন, পরের 4 ঘণ্টার জন্য আমি এসপি প্রিয়া সিং নই, আমি লক্ষ্মী। 3 সন্তানের মা, যার স্বামী মাতাল, আর যে ঘর চালানোর জন্য রিকশা চালায়, বুঝলে? হরিপ্রসাদ ভারী মনে মাথা নাড়লেন। জি ম্যাডাম, ব্যাকআপ টিম তৈরি থাকবে। সে ইশারায় তার কানের দিকে দেখাল। প্রিয়া দুপাট্টার নিচে কানে চালের দানার মতো ছোট ওয়্যারলেস সেট লাগিয়ে নিলেন, আর বললেন, আমি সংযুক্ত। হরিপ্রসাদ, চিন্তা করো না, শুধু খেয়াল রেখো কেউ আমাকে স্যালিউট না করে। এতটা বলে প্রিয়া সিং, যে এখন লক্ষ্মী ছিলেন, বাংলোর পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। বাইরে একটা পুরনো রিকশা দাঁড়িয়েছিল, আর পিছনের সিটে একটা ছেঁড়া স্টিকার লাগানো ছিল, বুড়ি নজরওয়ালা তেরা মুঁ কালা, যা সম্ভবত এই মিশনের জন্য একদম ঠিক ছিল। রিকশা চালানো পুলিশের জিপ চালানো থেকে খুব আলাদা ছিল। জিপে পাওয়ার স্টিয়ারিং থাকত, একটা ইশারায় গাড়ি ঘুরে যেত, কিন্তু এই রিকশার হ্যান্ডেল এতটা ভারী ছিল যে মরতে প্রিয়ার কাঁধের কসরত হয়ে গেল। যতটা তাড়াতাড়ি সে প্রধান রাস্তায় এলো, দুনিয়া বদলে গেল। যখন সে তার পুলিশের গাড়িতে চলত তো ট্রাফিক নিজে থেকে খুলে যেত, লোকেরা রাস্তা দিত, লাল বাত্তি সবুজ হয়ে যেত। কিন্তু আজ সে অদৃশ্য ছিল। একটা বড় এসইউভি কার তাকে এতটা জোরে হর্ন দিল যে প্রিয়ার হাত কেঁপে গেল। কারওয়ালা জানালা থেকে মাথা বের করে চেঁচালো, আরে ও আন্টি, ঘরে জায়গা নেই কি যে রাস্তায় মরতে এসেছ? প্রিয়ার ভিতরের পুলিশওয়ালা এক মুহূর্তের জন্য জেগে উঠল। মন করল যে এক্ষুনি গাড়ি থামিয়ে ওই বাত্তামিজের লাইসেন্স বাতিল করে দেয়, আর তাকে রাস্তা সুরক্ষায় 2 ঘণ্টার লেকচার দেয়। কিন্তু সে নিজেকে থামাল। সে তার ঘাড় নিচু করল আর রিকশা সাইডে করে নিল। লক্ষ্মী, মনে রাখতু লক্ষ্মী, সে নিজেকে বুড়বুড় করে মনে করিয়ে দিল। তখনই তাকে প্রথম সাবারি মিলল। একটা ভারী সবজিওয়ালি আন্টি ছিল, যার কাছে 2টা বড় টোকরি ছিল। তিনি হাত দিল। প্রিয়া রিকশা থামাল। আন্টি জিজ্ঞাসা করল, সবজি মন্ডি যাবে? সাথে পান চিবোতে রিকশাকে এমন দেখল যেন কিনছে। জি, বসুন, প্রিয়া আওয়াজকে একটু নিচু করে বলল। আন্টি টোকরি চড়াতে জিজ্ঞাসা করল, টাকা কত নেবে? যা ঠিক লাগে দিয়ে দিন মাজি। প্রিয়া ভাবল যে গরিব মহিলার রোল এভাবেই খেলতে হয়, কিন্তু আন্টি তো পাকা খেলোয়াড় ছিল। অরে ঠিক কি হয়,
20 টাকা দেব, চলতে হলে বলো। প্রিয়া অবাক হয়ে গেল। এখান থেকে মন্ডি কম করে 3 কিলোমিটার। 20 টাকায় তো ব্যাটারির খরচও বেরোবে না। 40 তো দিন। ছল ছল, বেশি নাটক করো না। নতুন নতুন এসেছ কি রাস্তায়, 20ই লাগে। চলতে হলে চলো, না হলে দেখো পিছনে ওটা আসছে। প্রিয়াকে হাসি এলো। যে এসপি থেকে বড় বড় গুন্ডেরা মোলতোল করতে ভয় পায়, আজ একটা সবজিবালি তাকে 20 টাকায় ধমকাচ্ছে। সে হাসতে বলল, ঠিক আছে বসো। রাস্তাভর সবজিবালি ফোনে তার বৌমার বদনাম করতে লাগল। হ্যাঁ রে বিমলা, কি বলবো, মহারানী 9টা বাজে ঘুম থেকে ওঠে। আমি তো বলে দিয়েছি আমার ছেলেকে ফাঁসিয়েছে এটা। প্রিয়া রিক্সা চালাতে লাগল, কিন্তু তার কান খাড়া ছিল। এই কথা, এই অভিযোগ, এই সাধারণ জীবন, এসব বড় এসি রুমে বসে ফাইলে মেলে না। তাকে মনে হলো যে উর্দি পড়ার পর মানুষ আর সমাজের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়ে যায়। আজ সেই দেওয়াল ভেঙে পড়েছে। হঠাৎ একটা গর্ত এলো আর রিক্সা জোরে লাফালো। সবজিওয়ালি চেঁচালো, আরে কি চালাচ্ছ, মারবে কি? কমর ভেঙে দিল আমার, আর ধীরে চালাও। মাফ করুন মাঝি, রাস্তা খারাপ। সবজিওয়ালি থুকতে বলল, রাস্তা খারাপ নয়, সরকার খারাপ। সেই নতুন এসপি এসেছে না শহরে, কি নাম তার, সিং বা অন্য কিছু? শোনা যায় খুব কড়া, কিন্তু রাস্তাগুলো তো সেই রকমই আছে, সব মিলিভগাত। প্রিয়াকে ধাক্কা লাগল। নিজেরই সমালোচনা শোনা সহজ নয়। সে মনে মনে ভাবল, শুধু রাস্তাই নয়, মাঝি, আজ পুরো সিস্টেম সাফ করতে বেরিয়েছি। মন্ডি ছেবে প্রিয়া শহরের সেই ব্যস্ত চৌরাস্তার দিকে বাড়ল, যেখানের অভিযোগ লাগাতার আসছে। ঘড়িটা আবার চৌরাস্তা। এখানের ইনচার্জ সাব ইন্সপেক্টর বিলাল আহমদ নয়, বরং বিক্রম রাঠোর ছিল। নামে প্রতাপ ছিল, কিন্তু কাজে শুধু পাপ। গোপন রিপোর্ট ছিল যে বিক্রম আর তার দুজন সিপাহী ই রিক্সা আর অটোওয়ালাদের থেকে অবৈধ উসুলি করে। যে টাকা দেয় না তার রিক্সা সিজ করে নেয় বা তাকে ডান্ডা দিয়ে পেটায়। যতটা প্রিয়া ঘড়ি টাওয়ারের কাছে পৌঁছল, তাকে ট্রাফিকের চাপ মনে হল। সে তার রিক্সায় একটা চায়ের টপরির কাছে থামাল, যেখানে আরও কিছু রিক্সাওয়ালা দাঁড়িয়েছিল। তাকে মাহল বুঝতে হবে। একটা দুবলা পাতলা রিক্সাওয়ালা, যার বয়স মুশকিল থেকে 20 বছর হবে, বিড়ি টানছিল। প্রিয়া তার রিক্সা তার কাছে লাগাল। ভাইয়া, প্রিয়া সংকোচ ভরা সরে জিজ্ঞাসা করল, এখানে সাবারি মিলবে কি? ছেলেটা বিড়ির কাশ নিল আর প্রিয়াকে দয়া ভরা নজরে দেখল। নতুন কি মাসি? মাসি শুনে প্রিয়াকে একটু চিল হল, কিন্তু সে গিলে নিল। হ্যাঁ বেটা, আজই বের করেছি গাড়ি, ঘরে খুব টানাটানি। ছেলেটা চারদিক দেখল, তারপর ধীরে বলল, তাহলে এখান থেকে চলে যাও, এটা বিক্রমের এলাকা। বিক্রম? প্রিয়া অজান হয়ে জিজ্ঞাসা করল, দারোগা বিক্রম রাঠোর? ছেলেটা সামনে ব্যারিকেডের দিকে ইশারা করল। সেখানে পুলিশের উর্দিতে 3 জন দাঁড়িয়েছিল। একটা মোটা মানুষ চেয়ারে বসেছিল, আর 2 জন সিপাহী ডান্ডা নিয়ে প্রত্যেক অটোওয়ালাকে থামাচ্ছিল। প্রিয়া বলল, তো কি হয়েছে? আমার কাছে তো সব কাগজ আছে, লাইসেন্সও আছে। সেখানে দাঁড়ানো 3-4 রিক্সাওয়ালা জোরে হেসে উঠল। একটা বয়স্ক রিক্সাওয়ালা তার গামছা ঝাড়তে বলল, কাগজ? হোরে পাগলি, এখানে কাগজ নয়, গান্ধীজি চলে, সেই গোলাপি গান্ধীজি। প্রিয়ার ভেতরের ধড়কন তেজ হয়ে গেল। তাকে প্রমাণ চাই, ঠোস প্রমাণ। কিন্তু পুলিশ তো রক্ষার জন্যে হয় না। প্রিয়া ইচ্ছে করে একটা নিরীহ প্রশ্ন ছড়ল। যুবক ছেলেটা রিক্সা থেকে নামল। রক্ষা কার? আমাদের মাসি। তুমি কোন দুনিয়ায় আছো? এখনও কালকের কথা। ভীম চাচা সেই যে ল্যাংড়ে চলে, তার কাছে হপ্তা দেওয়ার টাকা ছিল না। বিক্রম সাহেব তার রিক্সা উল্টে দিল, ব্যাটারি ফোড়ে দিল। এখন ভীম চাচা ঘরে পড়ে আছে, ভুকে মরছে। প্রিয়ার মুষ্টি ভিজে গেল, তার রক্ত ফুটছে। এটা শুধু ভ্রষ্টাচার নয়, এটা গরিবের পেটে লাথ মারা। প্রিয়া জিজ্ঞাসা করল, কেউ কিছু বলে না? বয়স্ক বলল, কে বলবে, গরিবের আওয়াজ কে শোনে? যাও বোন, অন্য রাস্তা দিয়ে যাও, এখানে কমাই থেকে বেশি খোয়াতে হবে। প্রিয়া একটা গভীর শ্বাস নিল। সে তার দুপাট্টার নিচে লুকানো মাইক্রোফোনকে ট্যাপ করল। এটা তার ব্যাকআপ টিমের জন্য সিগন্যাল ছিল যে সে অ্যাকশন জোনে যাচ্ছে। না কাকা। প্রিয়া রিক্সা স্টার্ট করল। এখন তো এই রাস্তা দিয়েই যাব, দেখি কতটা বড় শের এই বিক্রম। রিক্সাওয়ালেরা তাকে এমন দেখল যেন সে পাগল হয়ে গেছে। ওরে যেও না, পিছন থেকে আওয়াজ এলো। কিন্তু প্রিয়ার রিক্সা এখন ধীরে ধীরে কিন্তু দৃঢ়তায় সেই ব্যারিকেডের দিকে বাড়ছে। ঘড়িটা আবার চৌরাস্তায় রোদ এখন তেজ হয়ে গেছে। সাব ইন্সপেক্টর বিক্রম রাঠোর তার চেয়ারে এমন বসেছিল যেন কোনো রিয়াসতের রাজা। বিক্রমের কাজ করার উপায় খুব সাফ ছিল। সে নিজে কম বলত, তার সিপাহী কনস্টেবল পাণ্ডে আর কনস্টেবল গুপ্তা বেশি ভুঁকত। প্রিয়া তার রিক্সা ইচ্ছে করে একটু ট্যাড়া করে ব্যারিকেডের কাছে থামাল। তার নজর বাজ পাখির মতো প্রত্যেক হরকতকে রেকর্ড করছিল। সে দেখল যে একটা অটোওয়ালাকে থামানো হলো। অটোওয়ালা হাত জোড়ে কিছু বলল। কনস্টেবল পাণ্ডে তার গালে একটা চড় মারল। অটোওয়ালা চুপচাপ পকেট থেকে 200 টাকা বের করে কনস্টেবলের হাতে রাখল। কনস্টেবল টাকা নিয়ে তাকে যাওয়ার ইশারা করল। কোনো রসিদ নয়,
কোনো চালান নয়, সোজা লুট। এখন প্রিয়ার বাড়ি ছিল। কনস্টেবল গুপ্তা ডান্ডা মেরে প্রিয়ার রিকশার সামনের কাজ খটখটাল। ওয়ে, থামাও এটাকে। প্রিয়া ব্রেক লাগাল। গুপ্তা গুটকা চিবোতে বলল, কাগজ দেখাও। প্রিয়া তার সিটের নিচে থেকে একটা প্লাস্টিকের থলে বের করল। তাতে কিছু পুরনো পেপার ছিল। সে ভয়ে হাত সামনে বাড়াল। এই নিন সাহেব। গুপ্তা পেপারগুলোকে হাত লাগাল না। সে ডান্ডা দিয়ে পেপারগুলোকে নিচে ফেলে দিল। কাগজকে কি চাটব? নিয়ম জানা নেই কি এখানের? প্রিয়া রিকশা থেকে নামল। সে তার দুপাট্টা ঠিক করল আর হাত জড়ল। সাহেব, আমি নতুন, কি নিয়ম? তখনই চেয়ারে বসা বিক্রম রাঠোর উঠল। সে ধীরে ধীরে একটা কুমিরের চালে প্রিয়ার কাছে এলো। তার চোখে একটা নোংরা চকচক ছিল। নেই? বিক্রম প্রিয়ার রিকশাকে লাথ মারল। তাহলে এতটা চকচক রিকশায়? দেখ মাসি, এখানে গাড়ি চালাতে হলে বিক্রম ট্যাক্স দিতে হবে। ট্যাক্স? প্রিয়া ভোলেপনায় জিজ্ঞাসা করল। কিন্তু সাহেব, আমি তো আরটিওতে টাকা জমা করেছিলাম। সেখানে উপস্থিত সিপাহীরা হাহা করে হাসল। বিক্রমও হাসল। আরটিও সরকারের, এ রাস্তা বিক্রমের। বিক্রম প্রিয়ার মুখের কাছে এসে বলল। তার মুখ থেকে পেঁয়াজ আর শরাবের বাসি দুর্গন্ধ আসছিল। কিন্তু সে দাঁড়িয়ে রইল। প্রিয়া জিজ্ঞাসা করল, কতটা টাকা সাহেব? আমি গরিব মহিলা, স্বামী অসুস্থ। নাটক বন্ধ করো। বিক্রম হঠাৎ কড়া হয়ে গেল। রোজের ১০০ আর আজকের এন্ট্রি ফি ৫০০। এক্ষুনি বের করো ৫০০। প্রিয়ার আওয়াজ কাঁপল। ড্রামা করে সাহেব, সকাল থেকে শুধু ২০ টাকা কমিয়েছি। সেই সবজিওয়ালিও লুট করে চলে গেল। আমার কাছে টাকা নেই। নেই? বিক্রম তার পকেট থেকে একটা ডায়েরি বের করল। তাহলে রিকশা এখানে জমা করে দাও। যখন টাকা হয়ে যাবে তখন নিয়ে যাও। পাণ্ডে, চাবি বের করো এটার। পাণ্ডে সামনে বাড়ল আর প্রিয়ার হাত থেকে চাবি ছিনতে লাগল। প্রিয়া চাবি কোষে ধরে রাখল। করো না সাহেব। প্রিয়া গিরগিড়াল, আমার বাচ্চারা ভুখে মরে যাবে। বিক্রম নির্মমভাবে বলল, মরতে দাও। এ দেশে তো জনসংখ্যা খুব বেশি, ২-৪ কম হলে সরকারের ভালোই হবে। এই শব্দ প্রিয়ার হৃদয়ে হাতুড়ির মতো লাগল। একটা পুলিশওয়ালা, যাকে রক্ষার শপথ দেওয়ানো হয়েছে, সে নাগরিকের মৃত্যুর কামনা করছে। এখন ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে। ছেড়ো চাবি। পাণ্ডে প্রিয়ার কবজি মোড়াল। ব্যথা হলো। প্রিয়া একটা রিফ্লেক্স অ্যাকশনে পাণ্ডেকে পটকে দিতে পারত, কিন্তু তাকে এখনও আরও প্রমাণ চাই। তাকে দেখতে হবে যে এরা কতটা নিচে নামতে পারে। চাবি পাণ্ডের হাতে এলো। চলো, ভাগো এখান থেকে। বিক্রম হাত নাড়ল। কাল টাকা নিয়ে আসো, তাহলে রিকশা মিলবে। প্রিয়া তার জায়গা থেকে নড়ল না। তার চারপাশে ভিড় জমতে লাগল। লোকেরা তামাশবিন হয়ে দাঁড়িয়েছিল। কারও বলার হিম্মত ছিল না। প্রিয়া তার নজর ওপর তুলল। এখন তার চোখে সেই লক্ষ্মীর ভয় ছিল না। এখন সেখানে এসপি প্রিয়া সিংয়ের আগুন ছিল। সে বিক্রমের চোখে সোজা দেখল। সাহেব। প্রিয়ার আওয়াজ বদলে গেল। এখন সে ভারী আর স্থির ছিল। আপনি উর্দিতে আছেন তাই সম্মান করছিলাম, কিন্তু আপনি তো উর্দির পিছনে লুকানো গুন্ডা নিকলে। নীরবতা ছড়িয়ে পড়ল। সেখানে দাঁড়ানো রিকশাওয়ালা, পানওয়ালা, পথচারী সব অবাক হয়ে গেল। একটা সাধারণ মহিলা দারোগাকে জবাব দিচ্ছে। বিক্রমের মুখ রাগে লাল হয়ে গেল। কি বললি তো গুন্ডা? তোর জিভ টেনে নেব আমি। সে হাত তুলল প্রিয়াকে মারার জন্য। প্রিয়া বিক্রমের হাত হাওয়াই ধরে নিল। তার ধরা লোহার মতো ছিল। বিক্রম তার হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু সে টস থেকে মস হল না। তার চোখে এখন অবাক আর ভয়ের মিশ্রণ ছিল। আর মহিলায় হাত তোলে? প্রিয়া দাঁত পিষে বলল। সেটাও তখন, যখন সে তার পরিশ্রমের কামাই চাইছে। ছেড়ো আমার হাত। বিক্রম চেঁচালো, তুই জানিস না আমি কে? প্রিয়া একটা ঝাঁকুনি দিল, আর বিক্রম পিছনের দিকে লড়খড়াল। বিক্রম তার চোখে বিশ্বাস করতে পারল না। একটা সাধারণ সালোয়ার কামিজ পরা মহিলা শুধু তার হাত ধরেনি, বরং তাকে পিছনে ঠেলে দিয়েছে। ভিড়ে উপস্থিত সেই বয়স্ক রিকশাওয়ালা বুড়বুড়াল, গেল, আজ এই বেচারি গেল। বিক্রম এটাকে জীবিত ছাড়বে না। বিক্রম তার বেল্ট ঠিক করল, আর তার মুছে তাও দিয়ে গর্জন করল, তোর এতটা হিম্মত? তুই একটা অন ডিউটি পুলিশ অফিসারে হাত তুলেছিস? তোকে জানা আছে এই অপরাধের সাজা কি? তোকে এমন কালকোঠরিতে সরাবো যে তোর বাচ্চারা তোর চেহারা পর্যন্ত ভুলে যাবে। প্রিয়া যে এখনও লক্ষ্মীর চরিত্রে ছিল, তার চোখের তীব্রতা একটু কম করল, যাতে রাজ না খুলে যায়। সে তার লহজায় একটু রাগ আর একটু অসহায়তা মিশিয়ে বলল, সাহেব, কানুন সবার জন্য সমান। আপনি আমার রিকশা ছিনেছেন, আমার হাত মুড়েছেন। কানুন কি আপনাকে এটাই শেখায়? আমি গরিব অবশ্যই, কিন্তু লাভারিস নই। কানুন আমি এখানের। বিক্রম চেঁচিয়ে কনস্টেবল পাণ্ডেকে ইশারা করল। পাণ্ডে, এটাকে জিপে ঢোকাও। এটাকে থানায় নিয়ে চলো। সেখানে এটাকে আসল কানুন বোঝাই। পাণ্ডে আর গুপ্তা লাফিয়ে প্রিয়ার বাহু ধরার চেষ্টা করল। প্রিয়ার কাছে দুটো রাস্তা ছিল। না হয় সে এক্ষুনি ওয়্যারলেস সেটে হরিপ্রসাদকে ইশারা করে দেয় আর পুরো টিম সেখানে পৌঁছে যায়। না হয় সে থানায় গিয়ে সেই অন্ধকার কোঠরির সত্য দেখে, যেখানে সাধারণ লোককে প্রতারিত করা হয়। সে দ্বিতীয় রাস্তা বেছে নিল। সে বিরোধের নাটক করল। ছেড়ো আমাকে, আমি কি করেছি? আরে কেউ তো বাঁচাও। ভিড় নীরব রইল।
সমাজের এই অসহায়তা প্রিয়াকে চুচয়। তাকে ধাক্কা দিয়ে পুলিশের জিপের পিছনের অংশে ঢোকানো হলো। বিক্রম ড্রাইভারের পাশের সিটে বসল আর জিপ সাইরেন বাজিয়ে ক্যান্টনমেন্ট এরিয়া সেন্ট্রাল থানার দিকে চলে গেল। অদৃশ্য জাল, ওয়্যারলেসের ফুসফুসাহট। জিপের ভিতরে প্রিয়া খুব চালাকি করে তার দুপাট্টাকে এমন ঠিক করল যে তার হাত কানের কাছে লাগানো ছোট ওয়্যারলেস সেট পর্যন্ত পৌঁছল। সে এটাকে দুবার ট্যাপ করল। এটা হরিপ্রসাদের জন্য সিগন্যাল ছিল যে টার্গেট মুভ করছে আর ব্যাকআপ টিমকে দূরত্ব রাখতে হবে। হরিপ্রসাদ, যে সিভিল ড্রেসে একটা পুরনো মোটরসাইকেলে পিছনে চলছিল, তার কানে লাগানো ডিভাইসে সিগন্যাল পেয়ে হেলমেটের ভিতরে বুড়বুড়ালো, ম্যাডাম, আপনি বিপদের সাথে খেলছেন। এই বিক্রম পাগল কুকুর। সেন্ট্রাল থানা পৌঁছতে নজরা আরও ভয়ঙ্কর ছিল। থানার বাইরে একটা বেঞ্চে একটা বুড়ি মহিলা কাঁদছিল। সম্ভবত তার কোনো শোনার নেই। যতটা জিপ থামল, বিক্রম নামল আর চেঁচালো, মুঞ্জি, এই মহিলাকে হাওয়ালাতে ঢোকাও, আর এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া আর পুলিশে আক্রমণ করার এফআইআর লেখো। মুঞ্জি প্রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর মজা করে বলল, বড় হিম্মত ওয়ালি তু তো, এখানে বড় বড় সুরমা জল চায়। প্রিয়াকে সেই ছোট নোংরা হাওয়ালাতে ঠেলে দেওয়া হলো, যেখানে আগে থেকেই দুজন মহিলা বসেছিল। একটা ছোট চুরির অভিযোগে ছিল আর অন্যটা শুধু সন্দেহস্পদ হওয়ার কারণে। প্রিয়া একটা কোণে বসে গেল। সে দেখল যে থানার ভিতরের মাহল কোনো উসুলি কেন্দ্রের মতো ছিল। প্রত্যেক টেবিলে টাকার লেনদেন হচ্ছিল। তখনই বিক্রম হাওয়ালাতের কাছে এলো। সে শিকলের মধ্যে তার ডান্ডা আটকে বলল, আরে লক্ষ্মী, এখন বলো, এখনও সময় আছে। নিজের ঘর থেকে 20,000 টাকা মাঙিয়ে নাও আর মাফিনামা লিখে দাও, না হলে রাতভর এখানে যা হবে তার কল্পনাও করিসনি তু। প্রিয়া ওপর দেখল। তার আওয়াজ এখন শান্ত ছিল, সাহেব, যদি আমি টাকা দিয়ে দিই তো কি এসব শেষ হয়ে যাবে? কি আপনি আর কোনো লক্ষ্মীকে ধরবেন না? বিক্রম হাঁ করে হাসল। অরে পাগলি, এটা ধন্দা। তুই একলা ধরি, শহরের প্রত্যেক চৌরাহা থেকে হিস্সা আসে, উপর পর্যন্ত যায়। তুই শুধু নিজের ভাবো, উপর পর্যন্ত মানে এসপি ম্যাডাম পর্যন্ত। প্রিয়া ইচ্ছে করে ফাঁদ ফেলল। বিক্রমের মুখ তপ্ত হয়ে উঠল। সেই সাহেবের কথা করো না, সে তো নতুন নতুন এসেছে, তাকে লাগে যে সে শহর বদলে দেবে। তাকে তো আমরা ফাইলের জালে এমন জড়াবো যে তাকে জানা যাবে না যে তার নাকের নিচে কি হচ্ছে। আমরা তাকে সেই দেখাই যা আমরা চাই। প্রিয়ার জন্য এটা সবচেয়ে বড় প্রমাণ ছিল। সিস্টেমের দিমক ভিতর পর্যন্ত ছিল। রাতের 9টা বেজে গেছে। থানায় নীরবতা বাড়তে লাগল। বিক্রম আর তার সাথীরা শরাবের মহফিল জমানোর প্রস্তুতিতে ছিল। তাদের লাগছে যে আজ একটা বিদ্রোহীকে তারা ঠিক করে দিয়েছে। তখনই থানার বাইরে 3টে সাদা গাড়ি এসে থামল। কোনো সাইরেন নেই, কিন্তু গাড়ির চকচক বলছে যে কোনো বড় অফিসার এসেছে। সান্ত্রী হড়বড়িয়ে উঠল। গাড়ি থেকে হেড কনস্টেবল হরিপ্রসাদ নামল, কিন্তু এখন সে তার পুরো উর্দিতে ছিল। বুকে লাগানো মেডেল চকচক করছে। তার পিছনে 10টা অস্ত্রধারী কমান্ডো ছিল। বিক্রম লড়খড়িয়ে বাইরে এলো। অরে হরিপ্রসাদ ভাই, আপনি এখানে এই সময়? কোনো খাস কথা? এসপি ম্যাডাম কোনো সন্দেশ পাঠিয়েছে কি? হরিপ্রসাদ একটা গভীর আর ঠান্ডা নজর বিক্রমে ফেলল, আর কিছু না বলে সোজা মহিলা হাওয়ালাতের দিকে বাড়ল। বিক্রমের কপালে ঘাম এলো। অরে ভাই সাহেব, ওদিকে কোথায়? ওদিকে তো একটা সাধারণ অপরাধী মহিলা। হরিপ্রসাদ হাওয়ালাতের সামনে থামল আর তার এড়ি মিলিয়ে একটা কড়া স্যালুট মারল। পুরো থানা জমে গেল। বিক্রমের চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। মুঞ্জিরের হাত থেকে পেন পড়ে গেল। প্রিয়া ধীরে উঠল। সে তার মুখ থেকে ধুলো মুছে নিল আর ছড়ানো চুল ঠিক করল। সে হাওয়ালাতের সলক ধরে বিক্রমের দিকে দেখল। তালা খোলো, হরিপ্রসাদ। প্রিয়ার আওয়াজে এখন সেই কড়াকড়ি ছিল যা পুরো জেলাকে কাঁপিয়ে দেয়। হরিপ্রসাদ তুরন্ত চাবি নিল আর দরজা খুলল। প্রিয়া বাইরে বেরিয়ে এলো। সে ধীরে কাছের মেঝে রাখা তার সেই দামি ঘুড়ি তুলল যা হরিপ্রসাদ তার জন্য নিয়ে এসেছিল। এটাকে কবজিতে বাঁধতে সে বিক্রম রাঠোরের কাছে গিয়ে দাঁড়াল। বিক্রম, ট্যাক্স 500, এন্ট্রি ফি 2000, মাফিনামা, এটাই তোমার রেড কার্ড ছিল না? প্রিয়ার আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে মৃত্যুর মতো নীরবতা ছিল। বিক্রমের হাঁটু কাঁপতে লাগল। ম্যাডাম, আপনি লক্ষ্মীর ক্ষমা করুন ম্যাডাম, আমার থেকে বড় ভুল হয়েছে, আমি চিনতে পারিনি। চিনলে তুমি এখনও চেনোনি বিক্রম। প্রিয়া তার কাঁধে লাগানো স্টার টেনে ভেঙে দিল। তুমি এসপি প্রিয়া সিংকে চেনোনি সেটা ছোট কথা, কিন্তু তুমি সেই লক্ষ্মীকে চেনোনি যে দিনভর পরিশ্রম করে তার সন্তানদের পালে। তুমি সেই বয়স্ক রিক্সাওয়ালাকে চেনোনি যার তুমি লাঠি ভেঙেছ। তুমি উর্দিকে চেনোনি যা পড়ে তুমি রক্ষক হয়েছিলে। পরের 1 ঘণ্টায় সেন্ট্রাল থানার মঞ্জার বদলে গেল। প্রিয়া সিং এখন তার পুরো দাবাঙ্গিতায় ছিল। সে সেখানে বসে আদেশ জারি করল, সাসপেনশন আর গ্রেফতারি। বিক্রম রাঠোর, কনস্টেবল পাণ্ডে আর গুপ্তাকে তুরন্ত হিয়াসাতে নেওয়া হল। তাদের বিরুদ্ধে জোর করে উসুলি, ভয় দেখানো, ধমকানো আর ভ্রষ্টাচারের ধারায় মামলা দায়ের হল। ভীম চাচার ইনসাফ। প্রিয়া তার পকেট থেকে টাকা বের করে হরিপ্রসাদকে দিল আর বলল, সেই ভীম চাচার ঘরে যাও, নতুন রিক্সা দিয়ে দাও, আর তার চিকিৎসার পুরো খরচ পুলিশ ওয়েলফেয়ার ফান্ড থেকে যাবে।
থানার বাইরে দাঁড়ানো সেই কাঁদা বুড়িয়াকে ভিতরে ডাকা হল। প্রিয়া নিজে তার চেয়ার টেনে দিল আর তার অভিযোগ শুনল। কিন্তু প্রিয়ার কাপড় এখনও ধুলোয় ভরা ছিল, আর তার শরীরে সেই পুরনো লাল সালোয়ার কামিজ ছিল। তিনি হরিপ্রসাদকে ইশারা করল। হরিপ্রসাদ বুঝল আর তুরন্ত বাইরে দাঁড়ানো সরকারি গাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে এলো, যাতে ম্যাডামের আয়রন করা কড়া উর্দি রাখা ছিল। প্রিয়া থানার পিছনে বানানো সরকারি আবাসে গেল। 10 মিনিট পর যখন দরজা খুলল, তো সেখানে লক্ষ্মী নয়, বরং আয়রন লেডি এসপি প্রিয়া সিং দাঁড়িয়েছিল। কাঁধে চকচকে তারা, পায়ে পালিশ করা ভারী পুলিশ বুট আর মুখে সেই কড়া অনুশাসন। তিনি তার ক্যাপ ঠিক করল আর সোজা জিজ্ঞাসাবাদ কক্ষের দিকে বাড়ল। জিজ্ঞাসাবাদ কক্ষে একটা টেবিল ছিল আর 2টা চেয়ার। একদিকে বিক্রম বসেছিল, মাথা নিচু করে। অন্যদিকে খালি চেয়ার ছিল। প্রিয়া দরজা খুলল আর ভিতরে এলো। বিক্রম নজর তুলে দেখল। উর্দিতে প্রিয়া আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। প্রিয়া চেয়ার টেনে বসতে বলল, তো বিক্রম, কেমন লাগলো আমার রিক্সা? ম্যাডাম, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি তো শুধু... প্রিয়া টেবিলে জোরে হাত মারল। মিথ্যা! আমার সামনে মিথ্যা বলো না। তোমার পুরো কর্তুত আমার কাছে রেকর্ড আছে। আর শুধু আজকের নয়, গত 1 মাস থেকে আমার টিম সাদা কাপড়ে তোমার ওপর নজর রাখছিল। বিক্রম চুপ হয়ে গেল। তাকে বোঝা গেল যে বাঁচার কোনো রাস্তা নেই। প্রিয়া একটু সামনে ঝুঁকল। এখন আমাকে সত্য বলো, তুমি একা নও। একটা সাব ইন্সপেক্টরের এতটা হিম্মত হয় না যে সে পুরো শহরকে লুটে। কার ইশারায় করছিলে এসব? ওপরে কাকে হিস্সা যায়? বিক্রমের চোখ চারদিক ঘুরতে লাগল। সে ভয় পাচ্ছিল। প্রিয়া থেকে তো ভয় ছিলই, কিন্তু সম্ভবত তাকে অন্য কারো ভয় বেশি ছিল। বিক্রম ফুসফুসাল, ম্যাডাম, যদি আমি মুখ খুলি তো আমি মারা যাব। প্রিয়া সোজা জবাব দিল, যদি মুখ না খোলো তো জেলে পুরো জীবন সরবে। আমি তোমাকে সরকারি গাওয়া অ্যাপ্রুভাল বানাতে পারি, সজা কম হয়ে যাবে। কিন্তু যদি তুমি চুপ থাকো তো আমি নিশ্চিত করব যে তোমার পেনশন স্তবস্ত হয় আর তোমার পরিবার দানা দানায় মহতাজ হয়ে যায়, ঠিক সেই রকম যেমন তুমি ভীম চাচাকে করেছ। বিক্রম কাঁপতে লাগল। পরিবারের নাম শুনে সে ভেঙে পড়ল। সে হেকলিয়ে বলল, এসব ভাইয়াজির ইশারায় হয়। কে ভাইয়াজি? বিক্রম নাম উগল। বিধায়কের শালা রাহুল খান। পুরো শহরের রিকশা আর অটো স্ট্যান্ডের ঠিকা তার কাছে। সে প্রত্যেক থানা থেকে মাস নেয়। যদি আমরা উসুলি করে না দিই তো আমাদের ট্রান্সফার বিহরে করিয়ে দেয়। প্রিয়ার কপালে লক্ষ্মীর গভীর হয়ে গেল। মামলা যতটা সে ভেবেছিল তার থেকে অনেক বড় ছিল। এটা শুধু একটা ভ্রষ্ট পুলিশওয়ালার গল্প নয়, এটা একটা পুরো সিন্ডিকেটের, রাজনীতি আর অপরাধের গঠজোড়। রাহুল খান। প্রিয়া নাম দোহরাল। শোনা যায় তার বড় রসুক আছে। জি ম্যাডাম, বিক্রম বলল। তার সাথে পঙ্গা নিও না, সে আপনাকে এখানে টিকতে দেবে না। গত এসপি সাহেবের ট্রান্সফারও সে করিয়েছে। প্রিয়া উঠল। সে তার টুপি ঠিক করল। বিক্রম, সম্ভবত তোমাকে জানা নেই, আমাকে ট্রান্সফার থেকে ভয় লাগে না। আমাকে ভয় লাগে তো শুধু এটা থেকে যে রাতে ঘুমানোর আগে আমাকে লাগে যে আমি আমার কাজ করিনি। সে বাইরে দাঁড়ানো শান্ত্রীকে ডাকল। এটাকে লকআপে ঢোকাও আর এর সুরক্ষা বাড়াও। এটাকে খরচও আসতে দেবে না। এটা এখন আমাদের সবচেয়ে দামি গাবা। প্রিয়া তার কেবিনে ফিরল। সে জানালা থেকে বাইরে দেখল। সন্ধ্যা হচ্ছে, সূর্য ডুবছে আর শহরের বাত্তি জ্বলতে লাগল। মামলা এখন সোজা নেই। রাহুল খান মানে সোজা সত্তার সাথে টক্কর। রাহুল খান শহরের সেই বাহুবলী ছিল যার দরবারে পুলিশওয়ালারাও সালাম মারতে যেত। প্রিয়া তার ফোন তুলল আর তার স্বামী অমিতকে কল করল। অমিত একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, খুব সুলঝা মানুষ। হ্যালো সুপর্ক, আজকের রিক্সা রাইড কেমন ছিল? সাওয়ারি মিলেছে না খালি হাত ফিরেছ? প্রিয়া হাসল। অমিতই সেই মানুষ যে তাকে এই টেনশনে হাসাতে পারে। সাওয়ারি তো অনেক মিলেছে অমিত, কিন্তু এখন রাস্তা খুব উবড়ো খাবড়ো আসতে চলেছে। আমি আজ একটা শেরের মুখে হাত ঢুকিয়েছি। অমিত গম্ভীরভাবে বলল, তুমি তো শের নও প্রিয়া, শুধু খেয়াল রেখো। আর হ্যাঁ, ঘরে তাড়াতাড়ি আসো। আজ আমি খাবার বানিয়েছি, জ্বলে যেতে পারে কিন্তু প্রেম দিয়ে বানিয়েছি। প্রিয়া হেসে উঠল। ঠিক আছে, আসছি। সে ফোন রাখল। তখনই তার অফিসের ল্যান্ডলাইন বাজল। এই সময় ল্যান্ডলাইন বাজার মানে প্রায়শই মুসিবত। প্রিয়া রিসিভার তুলল। এসিপি সিটি, প্রিয়া সিং। অন্যদিক থেকে একটা ভারী আর রাবারের মতো আওয়াজ এলো। নমস্তে ক্যাপ্টেন সাহিবা, আমি রাহুল খান বলছি। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। প্রিয়ার ধরা রিসিভারে শক্ত হয়ে গেল। খবর এত তাড়াতাড়ি পৌঁছে গেছে? বলুন, শোনা যায় আপনি আমাদের একটা ছোট ভাই বিক্রমকে ধরে নিয়েছেন। রাহুলের আওয়াজে একটা লুকানো ধমকি ছিল। বাচ্চা, নাদান, ছেড়ে দিন। কেন এই শহরে দুশ্মনী পালছেন? আমরা তো বন্ধু হয়ে থাকতে চাই। প্রিয়া একটা গভীর শ্বাস নিল। এটা সেই মুহূর্ত যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হবে, সমঝোতা না যুদ্ধ। মিস্টার রাহুল, প্রিয়া খুব স্পষ্ট শব্দে বলল,
বন্ধুত্ব আমরা সমানদের সাথে করি, মুজরিমদের সাথে নয়। আর বিক্রমের কথা তো, সে বাচ্চা নয়, একটা দাগ যা আমি সাফ করেছি। আর শোনো, প্রিয়া 1 সেকেন্ডের পজ নিল। তৈরি থেকো, পরের নম্বর তোমারই। আর সে রাহুল খানের জবাবের অপেক্ষা না করে ফোন কেটে দিল। সে ইন্টারকম চাপল। হরিপ্রসাদজি, ম্যাডাম, পুরো টিমকে তৈরি করো। আজ রাতে আমরা রাহুল খানের অবৈধ গোদামের রেড মারব। ওয়ারেন্ট আমি নিজে নিয়ে আসছি। বাইরে অন্ধকার হয়ে গেছে, কিন্তু প্রিয়া সিংয়ের জন্য দিন এখনও শুরু হয়েছে। রাহুল খানকে দেওয়া ধমকি প্রিয়াকে ভারী পড়তে চলেছে। প্রিয়া যে রাতে রেড প্ল্যান করেছিল, সেই রাত তার জীবনের সবচেয়ে কালো রাত প্রমাণিত হল। প্রিয়া তার টিম নিয়ে রাহুলের গোদামে পৌঁছল। তাকে খবর ছিল যে সেখানে অবৈধ শারাব আর উসুলির টাকা রাখা। দরজা ভাঙো, প্রিয়া আদেশ দিল। পুলিশ ভিতরে ঢুকল, কিন্তু গোদাম খালি ছিল, একদম সাফ। সেখানে ধুলোর একটা কণাও নেই। এটা কি? প্রিয়া অবাক হয়ে গেল। মুখবিরের খবর পাকা ছিল। তখনই বাইরে সাইরেন বাজল। কিন্তু এটা পুলিশের গাড়ি নয়, মিডিয়ার ভ্যান ছিল। ক্যামেরাম্যান আর রিপোর্টাররা প্রিয়াকে ঘিরে ফেলল। ম্যাডাম, কি এটা সত্য যে আপনি হপ্তা না মিললে ব্যবসায়ীদের পরেশান করছেন? একটা রিপোর্টার মাইক তার মুখে লাগিয়ে দিল। ম্যাডাম, অভিযোগ আছে যে আপনি আপনার ড্রাইভারের মাধ্যমে 1 লক্ষ রিশওয়াত নিয়েছেন। প্রিয়ার মন শূন্য হয়ে গেল। কি বকবাস করছ? আমি এখানে রেড মারতে এসেছি। তখনই অ্যান্টি করাপশন ব্যুরোর একটা টিম সেখানে পৌঁছে গেল। অ্যান্টি করাপশন ব্যুরোর ডিএসপি প্রিয়াকে একটা ওয়ারেন্ট দেখাল। সরি মিস প্রিয়া, আমাদের আপনার সরকারি গাড়ির তল্লাশি নিতে হবে। খবর আছে যে তাতে ড্রাগস আর ক্যাশ আছে। প্রিয়া তার কানে বিশ্বাস করতে পারল না। আমার গাড়ি? আপনি হোশে তো আছেন? সিপাহীরা প্রিয়ার সরকারি জিপসির পিছনের সিট খুলল। সেখানে একটা ব্যাগ রাখা ছিল। প্রিয়া সেই ব্যাগ আজ পর্যন্ত দেখেনি। ব্যাগ খোলা হলো, তাতে নোটের গাদ্দা আর ড্রাগসের প্যাকেট ছিল। প্রিয়ার পায়ের তলে জমিন সরে গেল। রাহুল খান খুব নোংরা খেল খেলেছে। সে শুধু প্রমাণ মুছে ফেলেনি, বরং উল্টো প্রিয়াকেই ফাঁসিয়ে দিয়েছে। পরের 1 ঘণ্টায় সব কিছু বদলে গেল। প্রিয়ার হাত থেকে তার ওয়্যারলেস নেওয়া হলো। ডিএসপি ভারী মনে বলল, ম্যাডাম, ওপর থেকে অর্ডার আছে, আপনাকে সাসপেন্ড করা হচ্ছে। যতক্ষণ তদন্ত শেষ না হয় আপনি শহর ছাড়তে পারবেন না। পরের দিনের খবরপত্রের হেডলাইন ছিল, লেডি সিংহাম না উসুলি কুইন, এসপি প্রিয়া সিং সাসপেন্ড। যে সমাজের জন্য প্রিয়া লড়ছিল, সেই সমাজ এখন তার ওপর আঙুল তুলছে। নিউজ চ্যানেলে রাহুল খান সাদা কুর্তা পাজামা পরে ইন্টারভিউ দিচ্ছে। জি, আমাকে তো আগেই জানা ছিল, এই ম্যাডাম ইমানদার হবার নাটক করত, কিন্তু আসলে এটা আমাদের শরীফদের ব্ল্যাকমেইল করত। ভগবানের ঘরে দের আছে, অন্ধের নয়। প্রিয়া তার সরকারি বাংলোর ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তার চোখ লাল ছিল, কিন্তু অশ্রু নেই। তার ফোন লাগাতার বাজছে, কিন্তু সে তুলল না। তখনই তার স্বামী অমিত টিভি বন্ধ করে দিল। প্রিয়া, এসব বাকবাস, আমরা কোর্ট যাব, আমরা লড়ব। অমিত তার কাঁধে হাত রাখল। প্রিয়া ধীরে বলল, অমিত, কোর্ট প্রমাণ চায়, আর প্রমাণ তারা আমারই গাড়িতে প্ল্যান্ট করে দিয়েছে। পুরো সিস্টেম বিক্রি হয়েছে। ডিআইজি, স্যার, এনসিবিওয়ালা সব রাহুলের পকেটে। অমিত জিজ্ঞাসা করল, তো কি তুমি হার মেনে নেবে? প্রিয়া উঠল। সে দেয়ালে ঝোলানো তার খালি উর্দিকে দেখল। না অমিত, তারা আমার শরীর থেকে উর্দি খুলেছে, আমার রুহ থেকে পুলিশওয়ালা বের করতে পারেনি। রাহুল খান ভুল করেছে। যতক্ষণ আমি উর্দিতে ছিলাম, আমি নিয়মে বাধা ছিলাম। এখন আমি সাসপেন্ডেড। এখন আমার কাছে হারানোর কিছু নেই, আর যার কাছে হারানোর কিছু নেই সে সবচেয়ে বিপজ্জনক। প্রিয়া ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিল। দুনিয়াকে লাগল যে সে ডিপ্রেশনে আছে, কিন্তু বন্ধ দরজার পিছনে প্রিয়া তার ওয়ার রুম তৈরি করে নিল। তার সাথে দেওয়ার জন্য 2 জন লোক বাকি ছিল, যারা এখনও বিশ্বস্ত ছিল। এক, হরিপ্রসাদ, তার পুরনো হাওয়ালদার, যে ছুটি নিয়ে তার সাথে মিলতে এসেছে। দ্বিতীয়, রাজু, সেই রিকশাওয়ালা যে প্রিয়াকে বাঁচিয়েছে। এক রাত প্রিয়া ভেষ বদলে, জিন্স, হুডি আর টুপি পরে পিছনের দরজা দিয়ে বেরিয়ে একটা শুনশান পার্কে রাজু আর হরিপ্রসাদের সাথে মিলল। রাজু উত্তেজনায় বলল, ম্যাডাম, পুরো রিকশা স্ট্যান্ড আপনার সাথে, আপনি শুধু হুকুম দিন। প্রিয়া বলল, রাজু, আমাকে ইমোশন নয়, ইনফরমেশন চাই। রাহুল খানের সব কালো টাকা কোথা থেকে আসে, কোথায় যায়, আমাকে সেই নস দবাতে হবে। রাজু চারদিক দেখল আর বলল, ম্যাডাম, রাহুলের একটা ক্যাশ ব্যাংক চলে, যা আসলে দুধের গাড়ি। রাহুল ডেয়ারি ফার্মের গাড়ি প্রত্যেক সপ্তাহে শহর থেকে বাইরে যায়। শোনা যায় দুধের কানস্টারের নিচে নোট থাকে। প্রিয়ার চোখে চকচক এলো। গুড জব রাজু।
হরিপ্রসাদ চিন্তা প্রকাশ করল। কিন্তু ম্যাডাম, আমরা তাকে থামাবো কি করে? আপনার কাছে পাওয়ার নেই। যদি আমরা গাড়ি থামাই তো ডাকাতির অভিযোগ লাগবে। প্রিয়া হাসল, একটা শান্তির হাসি। আমরা গাড়ি থামাবো না, হরিপ্রসাদ, জনতা থামাবে। আর যখন জনতা কিছু করে তো সেটা ডাকাতি নয়, ক্রান্তি হয়। পরিকল্পনা খুব রিস্কি ছিল। দুদিন পর শহরের মাঝখানে একটা বড় ধর্মীয় জুলুস বের হতে চলেছে। রাস্তায় হাজার হাজার ভিড় হতে চলেছে। প্রিয়াকে খবর মিলল যে রাহুল খান এই ভিড়ের ফায়দা তুলে তার দুধের গাড়ি, যাতে কোটি কোটি কালো ধন আছে, শহর থেকে বাইরে বের করতে চলেছে। প্রিয়া এমন একটা অস্ত্র ব্যবহার করার ভাবল যা বন্দুক থেকে তেজ, সোশ্যাল মিডিয়া। সে একটা নতুন অ্যাকাউন্ট বানাল, সত্যের আওয়াজ। জুলুসের দিন প্রিয়া আর রাজু আলাদা আলাদা জায়গায় তয়নাত ছিল। প্রিয়া একটা উঁচু ভবনের ছাদে ছিল, হাতে দূরবীন আর ক্যামেরা নিয়ে। যতটা রাহুল ডেয়ারির বড় ট্রাক ভিড়ের মধ্যে আটকে গেল, রাজু তার কাজ শুরু করল। সে তার 50টা রিকশাওয়ালা বন্ধুর সাথে মিলে ইচ্ছে করে ট্রাকের সামনে জ্যাম লাগিয়ে দিল। ট্রাক ড্রাইভার ঘাবড়ে গেল, সে হর্ন বাজাতে লাগল। তখনই প্রিয়া ছাদ থেকে ফেসবুক লাইভ শুরু করল। নমস্কার বন্ধুরা, আমি সাসপেন্ডেড এসপি প্রিয়া সিং। আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনার শহরের টাকা কি করে চুরি হচ্ছে। আমার সামনে যে এই দুধের ট্রাক দাঁড়িয়ে আছে, তাতে দুধ নয়, আপনার রক্ত পসেনার কামাই আছে। লাইভ ভিডিও জঙ্গলের আগুনের মতো ভাইরাল হয়ে গেল। হাজার হাজার লোক যোগ হতে লাগল। রাস্তায় রাজু চেঁচালো, অরে দেখো, দুধের ট্রাক থেকে কি টপকাচ্ছে। সে চুপচাপ ট্রাকের ট্যাঙ্কে একটা ছিদ্র করে দিয়েছে, যা প্ল্যানের অংশ ছিল, কিন্তু সেখান থেকে দুধ নয়, বরং একটা অদ্ভুত লিকুইড শারাব টপকাচ্ছে। আর তখনই একটা কানিস্টার লুড়িয়ে পড়ল আর তার ঢাকনা খুলে গেল। ভিড় দেখল যে দুধের জায়গায় নোটের গাদ্দা বাইরে পড়ল। হড়কম্প পড়ে গেল। নোট, নোট, লোকেরা চেঁচাতে লাগল। প্রিয়া লাইভ ভিডিওতে বলল, বন্ধুরা, এটা রাহুল খানের সত্য, পুলিশ আসছে না, এখন আপনারাই গবাহ। ভিড় উগ্র হয়ে গেল। তারা ট্রাককে ঘিরে ফেলল। ড্রাইভার আর রাহুলের গুন্ডেরা পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু রিকশাওয়ালারা তাদের ধরে ফেলল। এর মধ্যে মিডিয়া পৌঁছে গেছে। জনতা নোটের বান্ডিল হাওয়ায় উড়িয়ে দেখাচ্ছে। এখন কোনো ডিআইজি, কোনো মন্ত্রী এটাকে লুকাতে পারবে না। প্রমাণ সবার সামনে ছিল। চাপ এতটা বড় যে মুখ্যমন্ত্রীকে নিজে হস্তক্ষেপ করতে হল। পরের 2 ঘণ্টায় সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম সেখানে পৌঁছল। ট্রাক থেকে মোট 50 কোটি ক্যাশ আর ভারী পরিমাণে ড্রাগস উদ্ধার হল। ধরা পড়া ড্রাইভার পুলিশের মার খেয়ে সব উগলে দিল। এটা রাহুল খানের মাল, আর সে ডিএসপি সাহেবও এতে মিলে আছে। সন্ধ্যা হতে হতে খেলা পাল্টে গেল। পুলিশ রাহুল খানের আলিশান বাংলোয় পৌঁছাল। এবার লিড করতে কোনো অন্য নয়, বরং প্রিয়া সিং ছিল। মুখ্যমন্ত্রী বিশেষ আদেশ দিয়ে প্রিয়ার সাসপেনশন তুরন্ত বাতিল করে দিয়েছে, আর তাকে কেসের কমান সঁপেছে। প্রিয়া রাহুলের ঘরের দরজা খটখটাল না, সোজা লাথ মেরে খুলল। রাহুল খান তার ব্যাগ প্যাক করে পালানোর ফেরাকিতে ছিল। সে প্রিয়াকে দেখে থমকে গেল। প্রিয়া তার কাছে গেল। এখন তার শরীরে আবার সেই খাঁকি উর্দি ছিল, সেই তারা চকচক করছে। কেন রাহুলজি, কোথাও যাওয়ার প্রস্তুতি আছে? আমি শুনেছি জেলের হাওয়া আজকাল খুব ভালো। রাহুল পালানোর চেষ্টা করল, কিন্তু হরিপ্রসাদ তাকে ধরে ফেলল আর জমিনে পটকে দিল। প্রিয়া তার পকেট থেকে হাতকড়া বের করল। এই হাতকড়া আমার জন্য নয়, তোমার জন্য বানানো ছিল। তোমার পাপের ঘড়া ভরে গেছে। সে রাহুলের হাতে হাতকড়া লাগালো আর তাকে টেনে বাইরে নিয়ে এলো। বাইরে মিডিয়ার জমাট ছিল, ফ্ল্যাশলাইট চকচক করছে। একটা রিপোর্টার জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনার উপর এত অভিযোগ লাগলো, আপনাকে সাসপেন্ড করা হলো, আপনাকে কেমন লাগছে? প্রিয়া রাহুল খানকে পুলিশ ভ্যানে ঠেলে দিল আর ক্যামেরার দিকে ঘুরল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু একটা সুকুনও ছিল। দেখুন, প্রিয়া শান্ত স্বরে বলল, উর্দিতে কাদা ছুঁড়ে দেওয়া যায়, এটাকে নোংরা করা যায়, কিন্তু যদি পরার জমির সাফ থাকে তো সেই কাদা ধুয়ে যায়। আজ শুধু একটা মুজরিম ধরা পড়েনি, আজ এই শহরের ভরসা ফিরে জিতেছে। 1 মাস পর সকালের সময় ছিল। হালকা রোদ আর রাস্তায় দৌড়ানো জীবন। একটা রিক্সা স্ট্যান্ডের কাজ দিয়ে গেল। এটাকে রাজু চালাচ্ছিল, পিছনে একটা সাবারি বসেছিল। পুলিশ নাকায় হাওয়ালদার হাত দিল। রাজু রিক্সা থামালো। হাওয়ালদার হাসল, কাগজ দেখাও ভাই। রাজু কাগজ দেখালো। হাওয়ালদার চেক করল আর ফিরিয়ে দিল। যাও, কোনো টাকা নয়, কোনো গালি নয়, কোনো ডান্ডা নয়। রাজু হেসে ওপর দেখল, যেখানে চৌরাহায় একটা বড় হোর্ডিং লাগানো ছিল। তাতে পুলিশের স্লোগান লেখা ছিল, আপনার সেবায় সদা তৎপর। আর কোথাও দূরে এসপি অফিসে প্রিয়া সিং তার চেয়ারে বসে একটা নতুন ফাইল পড়ছিল।
তার টেবিলে একটা ছোট খেলনা রিকশা রাখা ছিল, তার সবচেয়ে বড় জয়ের নিশানি। হরিপ্রসাদ চা নিয়ে এলো। ম্যাডাম, চা। প্রিয়া চায়ের চুমুক নিল। হরিপ্রসাদ, আজ চায়ে চিনি কম। স্বাস্থ্যের জন্য ভালো ম্যাডাম। দুজন হেসে উঠল। বাইরে শহর চলছিল কোনো ভয় ছাড়া, কারণ তাদের জানা ছিল তাদের হেফাজতের জন্য একটা শেরনি বসে আছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের গল্প। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তো আপনার ভালোবাসা দেখাতে ভুলবেন না। আপনার সুন্দর সুন্দর হাত দিয়ে ভিডিওকে লাইক করে দিন আর আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।